এবার কি তবে বিদায় ঘণ্টা বাজার অপেক্ষা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের? তারেকের প্রত্যাবর্তনে বদলের বাংলাদেশে কি ফের একবার বদল আসতে চলেছে? বিএনপি নেতা ফেরার পর বাংলাদেশের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারতও। এই বদলে কি স্বস্তি পাবে বাংলাদেশ? স্বস্তি পাবেন ওই বাংলাদেশের আম জনতা, নাকি এর নেপথ্যে ঘটছে এমন কিছু যা ফের উত্তাল করে তুলতে পারে গোটা বাংলাদেশ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। দীর্ঘ 17টি বছর পর স্বেচ্ছা নির্বাসন পর্বে ইতি টেনে অবশেষে নিজের দেশে ফিরেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে 25শে ডিসেম্বর তারেক রহমান তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছিলেন। তবে তারেকের বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্তটি ছিল বেশ আবেগঘন। বিমানবন্দর থেকে বের হয়ে জুতো খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। হাতে তুলে নেন এক মুঠো মাটি। তাকে দেখার জন্য রীতিমতো জনজোয়ার আছড়ে পড়ে ঢাকার রাজপথে। সূত্রের খবর, পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পরেই ওই বিমানবন্দর থেকেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক ফোন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। কিন্তু কেন হঠাৎ ইউনূসকে ফোন করলেন তারেক? বললেন কি তবে, আমি এসে গেছি, এবার তোমার দিন শেষ? যদিও তারেকের দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ খবর নিতেই নাকি তাকে ফোন করেছিলেন তারেক। তাছাড়াও তার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কেন এতদিন প্রবাসে থাকতে হয়েছে ওই তারেক রহমানকে। আসলে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এমন একটি নাম যাকে ঘিরে অভিযোগ, প্রতিরক্ষা, নির্বাসন এবং প্রত্যাবর্তনের গল্প একসঙ্গে জড়িয়ে আছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তার রাজনৈতিক ভূমিকা শুধু পারিবারিক উত্তরাধিকার নয়, বরং 2 দশকের তীব্র রাজনৈতিক সংঘাতের প্রতিফলনও বটে। তারেক রহমানের বিরুদ্ধে প্রধান অভিযোগগুলোর সূত্রপাত ঘটে ওই 2001 থেকে 2006 সময়কালে বিএনপি জামায়াত জোট সরকারের শাসনকালে। সেই সময় তিনি সরাসরি কোনো সাংবিধানিক পদে না থেকেও সরকারের সিদ্ধান্ত প্রক্রিয়ায় প্রভাবশালী ছিলেন বলেই অভিযোগ। তখন বিগত বিএনপি জামায়াত জোট সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল বনানীর হাওয়া ভবন। আর বলা হয়ে থাকে, তারেক রহমানের নেতৃত্বে 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত জোটের জয়ী হওয়ার পেছনে বড় ধরনের ভূমিকা রেখেছিল ওই ভবনটি। সে সময় ভবনটির মূল আকর্ষণ ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে, মানে ওই তারেক রহমান। এই সময় বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ওই তারেক রহমানকে ঘিরে গড়ে ওঠে এক শক্তিশালী সিন্ডিকেট। অভিযোগ, এই সিন্ডিকেট তখন নিয়োগ, বদলি, টেন্ডার, অর্থনৈতিক লেনদেন সহ সব কিছুই নাকি নিয়ন্ত্রণ করত। এমন কোনো কাজ নেই যা নাকি ওই বিতর্কিত হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রণ করা হতো না। আর সেই সময় থেকেই তারেকের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রাজনৈতিক পরিসরে উঠতে শুরু করে। সবচেয়ে গুরুতর অভিযোগটি ওঠে ওই 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায়। আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় ওই হামলা, যার ফলে বহু মানুষ নিহত এবং আহত হয়েছিলেন। তদন্ত এবং পরবর্তী বিচার প্রক্রিয়ায় তারেক রহমানের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়। তারেকের অনুপস্থিতিতেই তার বিচার হয়। যদিও বিএনপি বরাবরই দাবি করে এসেছে যে এই মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং
বিচার প্রক্রিয়াও নাকি প্রশ্নবিদ্ধ ছিল। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এবং ক্ষমতাসীন দল এই রায়কেই আইনের স্বাভাবিক পরিণতি হিসেবেই তুলে ধরে। ফলে এই মামলা আজও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়ে গেছে। তবে গ্রেনেড হামলার বাইরেও তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং দুর্নীতির মামলায় সাজা ঘোষিত হয়। বিশেষ করে একটি মানি লন্ডারিং মামলায় তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাজা দেওয়া হয়। এসব মামলার বড় বৈশিষ্ট্য হলো এগুলো বেশিরভাগই হয়েছে তার দেশের বাইরে অবস্থানের সময় এবং রায় হয়েছে তার অনুপস্থিতিতে। ফলে স্বাভাবিকভাবেই আইনি দৃষ্টিকোণ থেকে এটি বৈধ হলেও রাজনৈতিকভাবে এই সমস্ত রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই গেছে। আপনাদের জানিয়ে রাখি যে 2007-2008 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক গ্রেপ্তার হন এবং কারাবন্দী অবস্থায় শারীরিকভাবে গুরুতর অসুস্থতার কথা সামনে আসে। জামিনে মুক্তি পাওয়ার পর চিকিৎসার অজুহাতে তিনি যুক্তরাজ্যে চলে যান। বিএনপির বক্তব্য অনুযায়ী সেই সময় তার নিরাপত্তায় ঝুঁকি ছিল এবং দেশে ফিরে ন্যায্য বিচার পাওয়ার সম্ভাবনাও নাকি অত্যন্ত ক্ষীণ ছিল। ফলে চিকিৎসা শেষে তিনি আর দেশে ফেরেননি। তাছাড়া পরবর্তী সময়ে ওই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা এবং আইনি চাপ আরও বেড়ে যায়। এতে তারেকের বিদেশে অবস্থান কার্যত দীর্ঘমেয়াদী রাজনৈতিক নির্বাসনে পরিণত হয়। যদিও এটি কিন্তু ওই রাষ্ট্র কর্তৃক ঘোষিত নির্বাসন নয়, বরং রাজনৈতিক এবং আইনি বাস্তবতায় গড়ে ওঠা এক ধরনের স্বেচ্ছা নির্বাসন। এই সময় তিনি লন্ডন থেকেই বিএনপির নীতি এবং কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকেন। তবে ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের জামানায় 21শে আগস্টের গ্রেনেড হামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ওই খালেদা পুত্র তারেক রহমানকে। তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতি বিএনপির রাজনীতিকে যেমন দুর্বল করেছে, তেমন আবার তাকে ঘিরে এক ধরনের রাজনৈতিক প্রতীকও তৈরি করেছে। সমর্থকদের কাছে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যাওয়া এক নেতা, আর বিরোধীদের কাছে তিনি বিচার এড়িয়ে যাওয়া একজন দণ্ডপ্রাপ্ত রাজনীতিক। আর বর্তমানে বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতিতে তারেকের প্রত্যাবর্তন যে বেশ তাৎপর্যপূর্ণ তা আমার বলার অপেক্ষা রাখে না। এদিকে গত 17ই জুন লন্ডন সফরে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করেছিলেন মোহাম্মদ ইউনূস। সূত্রের খবর, সেখানেই নাকি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। আগামী 12ই ফেব্রুয়ারি একই সঙ্গে জাতীয় সংসদের 300 আসনে নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট হবে বাংলাদেশে। বিএনপির তরফে ইতিমধ্যেই 272টি আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলেও এখনও কিন্তু বাংলাদেশের ভোটার তালিকায় নাম নেই ওই তারেকের। সূত্রের খবর, শনিবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নাম নথিভুক্ত করার জন্য দাবি জানাবেন। একই সঙ্গে ঢাকার পূর্বাচলে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসম্বর্ধনায় তারেক জানিয়েছেন এমন বাংলাদেশ গড়ে তুলবেন তিনি যা তিনি স্বপ্নে দেখেছেন। তার বক্তব্যে উঠে এসেছে সদ্য নিহত জুলাই আন্দোলনের মুখ ওসমান হাদি এবং বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রয়াত নেতা মার্টিন লুথার কিংয়ের প্রসঙ্গ। তারেক জানিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনের জন্য তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, আর সেই পরিকল্পনার বাস্তবায়নের জন্য সকলকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য যে বার্তা তারেক দিয়েছেন তা হলো সম্প্রীতির বার্তা। তিনি ঠিক কি বলেছেন জানেন? তারেক বলেছেন এই দেশে মানে বাংলাদেশে যেমন পাহাড়ের মানুষ রয়েছেন, তেমন দেশে একইভাবে সমতলের মানুষ রয়েছেন। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি।
বদলের বাংলাদেশে মৌলবাদের বারবারন্তের যে চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি, যেভাবে একের পর এক হিন্দুদের খুন করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তারেকের এই সম্প্রীতির বার্তা কতটা তাৎপর্যপূর্ণ? তাহলে কি পরোক্ষভাবে তারেক বুঝিয়ে দিলেন ইউনূসের শাসনকালে বাংলাদেশ মোটেও সংখ্যালঘুদের জন্য সুরক্ষিত নয়? সম্প্রীতির আগল ভেঙে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে মৌলবাদ ঢুকে পড়েছে, সেই মৌলবাদের বিরুদ্ধে অস্ত্রই কি ওই তারেকের নির্বাচনী ব্রহ্মাস্ত্র হয়ে উঠবে? তারেকের প্রত্যাবর্তনে কি তাহলে এবার ইউনূসের গদি টলতে শুরু করেছে? বিদায় ঘণ্টা কি শুনতে পাচ্ছেন নিজের আখের গুছিয়ে নেওয়া শান্তি বিঘ্নিতকারী নোবেলজয়ী ইউনূস? তারেক রহমানের প্রত্যাবর্তন কি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা? প্রশ্নটা শুনতে ব্যক্তিগত দ্বন্দ্বের মতন মনে হতে পারে, কিন্তু আদতে এটি ব্যক্তি বনাম ব্যক্তি লড়াই নয়। এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের কাঠামো নিয়ে প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, কোন মডেলে চলবে আগামীর বাংলাদেশ? সংগঠন নির্ভর দলীয় রাজনীতি নাকি আন্তর্জাতিক সমর্থনে গড়ে ওঠা টেকনোক্র্যাট বিকল্প? 17 বছর পর তারেক রহমান যখন রাজনীতির কেন্দ্রে ফেরার ইঙ্গিত দিচ্ছেন, তখন বাংলাদেশে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যেখানে পুরনো সমীকরণগুলো আর আগের মতন কাজ করছে না। আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, বিএনপি দীর্ঘদিন ধরেই কোণঠাসা, আর এর মাঝখানে উঠে এসেছেন ওই ডক্টর ইউনূস, যিনি এমন একজন মানুষ যিনি কখনোই ক্লাসিক্যাল অর্থে ওই রাজনীতিবিদ ছিলেন না। তিনি এসেছিলেন একটি শূন্যতা পূরণ করতে। কিন্তু প্রশ্ন হলো, সেই শূন্যতা কি এখনো আছে? আসলে শেখ হাসিনা জামানার অবসানের পর যখন একটি গ্রহণযোগ্য মুখের প্রয়োজন ছিল, তখন ইউনূস হয়ে উঠেছিলেন স্বাভাবিক পছন্দ। পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা, নোবেল পরিচয়, কর্পোরেট এবং এনজিও নেটওয়ার্ক সব মিলিয়ে ওই ইউনূস ছিলেন এক ধরনের সেফ অপশন। কিন্তু সমস্যা হলো, রাজনীতি কেবলমাত্র মুখের কথায় যে চলে না। রাজনীতি চলে মাঠে, কর্মীতে, সংগঠনে। আর এই জায়গাতেই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তারেক রহমান। তারেক রহমান ফিরলেন এমন এক সময়ে যখন বিএনপি আবার সংগঠিত হতে শুরু করেছে। সাম্প্রতিক মাসগুলোতে আমরা কি দেখেছি? বিএনপি নেতাদের একের পর এক জামিন, বহু মামলার গতি স্লথ হয়ে যাওয়া, আন্তর্জাতিক মহলের বক্তব্য ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেসের ওপর জোর। এখন প্রশ্ন হচ্ছে, এই সব কিছু একসঙ্গে ঘটছে কি কাকতালীয়ভাবে? না, রাজনীতিতে কাকতালীয় কিন্তু কিছু হয় না। তারেক রহমানের প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি বিএনপির ভেতরে দীর্ঘদিনের নেতৃত্ব সংকটের অবসানও বটে। লন্ডন থেকে ভার্চুয়াল নির্দেশ আর নয়, এবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মাঠের কর্মীদের জন্য এটা মনস্তাত্ত্বিক টনিকও বটে, আর এই মনস্তত্ত্বটাই রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর। তারেক রহমান মানেই স্বচ্ছ রাজনীতি, এই দাবি অবশ্য কেউ করছেন না এক্ষুনি। সবাই জানেন যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, আদালতে অনুপস্থিতিতে সাজা হয়েছে, তার অতীত এখন বিতর্কিত। কিন্তু রাজনীতিতে প্রশ্ন সবসময় নৈতিকতার নয়, প্রশ্ন আবার কার্যকারিতারও থাকে। বাংলাদেশের শেষ পর্যন্ত ক্ষমতায় আসে তারাই যাদের লোকবল আছে, সংগঠন আছে, আর বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে কিছুই আর আলাদা করে দেখা যাচ্ছে না। ব্যক্তি, দল, অন্তর্বর্তী সরকার, নির্বাচন সবকিছুই এখন একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর সেই জটের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ওই মোহাম্মদ ইউনূস, যিনি একসময় জাতীয় বিবেক, আন্তর্জাতিক নোবেলজয়ী, সংস্কারের প্রতীক ছিলেন। আজ তিনি কি ধীরে ধীরে ওই বাংলাদেশের রাজনৈতিক দাবার বোর্ডে কোণঠাসা হয়ে পড়ছেন? সে কারণেই প্রশ্ন উঠছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন কি শুধুই একজন নির্বাসিত নেতার দেশে ফেরা, নাকি এটা আসলে ওই ইউনূস অধ্যায়ের সমাপ্তির সূচনা? এবার একটু ভেবে দেখুন, ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে পরিস্থিতিতে ক্ষমতায় এসেছে তা ছিল চরম অস্থিরতার ফল।
জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষ, বহু তরুণের মৃত্যু, সব মিলিয়ে বাংলাদেশ তখন কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতিতে দাঁড়িয়ে। সেই সময় নিরপেক্ষ মুখ হিসেবে আন্তর্জাতিক মহলের গ্রহণযোগ্যতা, পশ্চিমা সমর্থন এবং দেশের ভেতরে একটি অংশের আস্থার ওপর ভর করেই ওই ইউনূসের সরকার গড়ে ওঠে। কিন্তু সময় যত গড়িয়েছে ততই সেই আস্থার ভিত নড়বড়ে হতে শুরু করেছে। আর এ কথা যে চরম সত্য তা কি আর আপনাদের আলাদা করে বলে দিতে হবে? সাম্প্রতিক ঘটনা বলেই তার প্রমাণ নয় কি? প্রথমত আইন শৃঙ্খলার প্রশ্ন। বদলের বাংলাদেশে মানুষ যে স্বস্তির স্বপ্ন দেখেছিল, বাস্তবে তার উল্টো চিত্রই সামনে এসেছে। সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দিরে ভাঙচুর, পাহাড়ে উত্তেজনা, ক্যাম্পাসে সংঘর্ষ, এই সমস্ত ঘটনার অন্তর্বর্তী সরকারের ভূমিকা একেবারে প্রশ্নের মুখে পড়েছে। ইউনূস সরকার কি আদৌ শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে বা পেরেছে, নাকি তারা শুধু ম্যানেজমেন্টের রাজনীতি করছে? উঠে আসছে সেই প্রশ্নগুলো। দ্বিতীয়ত নির্বাচন। ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সময় মতো নির্বাচন হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলক হবে, সেই প্রতিশ্রুতিও তো এখন পরীক্ষার মুখে। এখন বিএনপি স্পষ্টভাবে মাঠে নেমে পড়েছে, প্রার্থী ঘোষণা করেছে। তারেক নিজে দেশে ফিরে ভোটার তালিকায় নাম তুলতে যাচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগ কার্যত কোণঠাসা, নেতৃত্ব সংকটে। এখন প্রশ্ন যে এই অবস্থায় ইউনূস কি আদৌ নিরপেক্ষ থাকতে পারবেন, নাকি তার সরকারের ওপর একদিক থেকে বিএনপির চাপ, আবার অন্য দিক থেকে ওই আন্তর্জাতিক শক্তির চাপ ক্রমশ বাড়বে। আর ঠিক এখানেই তারেক রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ তারেক শুধু বিএনপির নেতা নন, তিনি এখন এক ধরনের পাল্টা ন্যারেটিভও বটে। ইউনূস যেখানে সংস্কার, অন্তর্বর্তী শাসন আর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কথা বলছেন, সেখানে তারেক কথা বলছেন পরিচয়ের, ধর্মীয় সম্প্রীতির, জাতীয় রাজনীতির। তিনি সরাসরি মানুষের আবেগকে ছুঁতে চাইছেন। জুতো খুলে মাটিতে পা রাখা, এক মুঠো মাটি হাতে নিয়ে তা কপালে ঠেকানো, এগুলো কি আবেগ না নাটক? নাকি মানুষের আবেগকে ছোঁয়ার চেষ্টা? রাজনীতিতে এই চেষ্টাগুলোই অনেক সময় বাস্তবতার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। তাছাড়া আর একটা বিষয় খুব স্পষ্ট করেই আপনাদেরকে বলতে চাই, তারেক কিন্তু ইউনূসকে সরাসরি আক্রমণ করছেন না, বরং ভদ্রতার রাজনীতি খেলছেন। ফোন করে স্বাস্থ্যের খোঁজ নেওয়া, নিরাপত্তার জন্য ধন্যবাদ জানানো, এগুলো আসলে এক ধরনের কৌশল নয় কি? এতে ইউনূসের ওপর নৈতিক চাপ তৈরি হবে। কারণ এখন যদি সরকার তারেকের ক্ষেত্রে কঠোর হয়, তাহলে সেটাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তুলে ধরা সহজ হবে। আর যদি নমনীয় হয়, তাহলে ইউনূসের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। অর্থাৎ এই মুহূর্তে ইউনূসের অবস্থা ওই শাখের করাতের মতো। আর এই দ্বন্দ্বের মাঝেই উঠে আসছে মৌলবাদের প্রশ্নটাও। বদলের বাংলাদেশে যেটা সবচেয়ে বড় আশঙ্কা হয়ে উঠছে তা হলো মৌলবাদের দৃশ্যমান উত্থান। রাস্তায় স্লোগান, সামাজিক মাধ্যমে হুমকি, সংখ্যালঘুদের ভয়, খুন, আর এসবের মধ্যে তারেকের সম্প্রীতির বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কিন্তু একই সঙ্গে এই প্রশ্ন উঠছে যে এই মৌলবাদ মাথা তুলল কিভাবে? অন্তর্বর্তী সরকারের আমলেই বা কেন মৌলবাদের এত বাড়বাড়ন্ত? অনেকেই বলছেন ইউনূস সরকার ইচ্ছে করেই কঠোরতা দেখাতে চাইছে না, কারণ এতে নাকি তার রাজনৈতিক সমর্থন ক্ষয়ে যাবে। কিন্তু রাজনীতি কি শুধু সমর্থনের অঙ্ক, নাকি রাষ্ট্র চালানোর দায়িত্বও এর সঙ্গে জড়িত রয়েছে? এই প্রশ্নগুলো আজ ইউনূসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাছাড়া আন্তর্জাতিক দিকটা ভুলে গেলে কিন্তু চলবে না। পশ্চিমা শক্তিরা ইউনূসকে সমর্থন করলেও তারা একটা জিনিস চায়, স্থিতিশীলতা। যদি তারেক রহমান জনগণের বড় অংশকে সঙ্গে নিয়ে মাঠে নেমে পড়েন, যদি নির্বাচন ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়, তাহলে আন্তর্জাতিক মহলও বিকল্প ভাবতে বাধ্য হবে। মনে রাখতে হবে, রাজনীতিতে কেউই চিরস্থায়ী নয়, এমনকি ওই নোবেল জয়ীরাও নয়। শুরুতে পশ্চিমা দেশগুলো ইউনূসকে স্পষ্ট সমর্থন দিলেও সাম্প্রতিক সময় সেই ভাষা কিন্তু বদলেছে। এখন শোনা যাচ্ছে ইলেক্টেড পলিটিক্যাল লিডারশিপ, ইনক্লুসিভ ইলেকশন, অল মেজর পার্টিস।
এই শব্দগুলো ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক মহলও বুঝছে যে বাংলাদেশের স্থায়ী সমাধান দলীয় রাজনীতির বাইরে কোনোভাবেই সম্ভব নয়। এই প্রেক্ষাপটে তারেক রহমানের নাম আবার উঠে আসছে আন্তর্জাতিক মিডিয়াতেও। রয়টার্স বলছে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। এটি কি কেবলমাত্র শুধু একটি সংবাদ নাকি একটি বার্তাও বটে? বার্তাটি কি এটাই যে তারেক রহমানকে আর উপেক্ষা করা যাচ্ছে না? তাহলে কি সত্যি ইউনূসের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে? আসলে এটা এখনই চূড়ান্তভাবে বলা যাবে না, কিন্তু এটুকু স্পষ্ট, তারেক রহমানের প্রত্যাবর্তনের পর বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু কিন্তু বদলে গেছে। ইউনূস আর একমাত্র ফোকাল পয়েন্ট নন, মাঠে এখন সরাসরি খেলোয়াড় নেমে পড়েছে। আর রাজনীতিতে যখন খেলোয়াড় মাঠে নামে তখন অন্তর্বর্তী রেফারিদের ভূমিকাই সবথেকে কঠিন হয়ে ওঠে। ইউনূস এখনও প্রাসঙ্গিক, কিন্তু আগের মতন অপরিহার্য নন। তিনি এখন একটি ট্রানজিশনাল ফিগার। ইতিহাসে এমন চরিত্র অনেক আছে যারা একটি সময় পার করে দেওয়ার কাজ করেছে মাত্র। ইউনূসও তেমনই একটি চরিত্র হয়েই থেকে যাবেন না তো? তারেক রহমানের প্রত্যাবর্তন মানে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ আবার স্পষ্ট হওয়া, বিকল্প রাজনীতির জায়গা সংকুচিত হওয়া, আর সেই সংকোচনই ইউনূসের জন্য বিপদের ঘণ্টা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশ কি আবার পুরনো রাজনীতিতে ফিরছে? আর যদি ফেরে, তাহলে ইউনূস থাকবেন একটি অধ্যায় হয়ে, আর তারেক রহমান হবেন চলমান গল্পের কেন্দ্রীয় চরিত্র। পছন্দ হোক বা না হোক, রাজনীতি শেষ পর্যন্ত বাস্তবতাকেই মেনে নেয়। তবে স্বস্তি কি ফিরবে বাংলাদেশে? হয়তো ফিরবে, যদি নির্বাচন সত্যি অবাধ এবং নিরপেক্ষ হয়, যদি মৌলবাদের লাগাম টানা হয়, যদি প্রতিশোধের রাজনীতি না ফিরে আসে। কিন্তু আবার যদি এই বদল আবার আর এক বদলের জন্ম দেয়, যদি ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষ পিষে যায়, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সময় দেবে। আর সে সময়ের দিকেই তাকিয়ে আছে এখন গোটা বাংলাদেশ। আজ এ পর্যন্তই। নমস্কার।